পশ্চিমী এবং ভারতীয় গণমাধ্যমে তিনি লাগাতার সাক্ষাৎকার দেবেন এবং দিচ্ছেন, হয়তো প্রকাশিত হয়নি, হয়তো প্রকাশিত হবে। এবারে অন্যরা নিচ্ছেন, আমি এখনো নিইনি, যেহেতু আমি আগে দেখতে চাই যে কি ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে। দ্বিতীয় আর একটা আপনি যদি বলেন যে পয়েন্ট অফ ইনফরমেশন, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কলকাতায় থাকাকালীন বেশ কিছু আওয়ামী লীগ নেতা নেত্রীর সঙ্গে মানে গত 48 ঘন্টার মধ্যে বৈঠক করেছেন। শারীরিকভাবে বৈঠক, সামনাসামনি বৈঠক, এবং যে বৈঠকে তিনি তারই রণনীতি, তারাও স্বাভাবিকভাবে জানতে চান কে কখন যাবেন। আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে তার সঙ্গে ফিরতে হবে, এবং তিনি শেখ হাসিনা যখন ফিরবেন তিনিও ফিরবেন। তৃতীয় আলোচনায় একটা উঠে এসেছে, সেটা হচ্ছে যে শুধু তিনি ফিরবেন, নেতৃবৃন্দ ফিরবে তাও না, আন্তর্জাতিক মিডিয়া তার সঙ্গে যাবে। আন্তর্জাতিক মিডিয়ার একটা তালিকা তৈরি হচ্ছে, এবং সেই তালিকাতে তারা যারা যারা রাজি হবেন সেই সময় যেভাবে তিনি যাবেন। আপনার মনে আছে 71-এর মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে একদল সাংবাদিক নিয়ে আসা হয়েছিল মুজিবনগরে। এবারেও সেরকমই একটা একই ধরনের পরিকল্পনা, বহু সাংবাদিক যাবেন বলে তারা, আমি বলবো যে সাংবাদিকরা উন্মুখ হয়ে আছে, মানে এবং একটা প্রতিযোগিতা আছে, আমি যেন জায়গা পাই ওই দলে, মিডিয়া দলে। একটা বড় পশ্চিমী, বিদেশি, ভারতীয় সব মিলিয়ে একটা সাংবাদিক দলও যাবে সেটা অবলোকন দেখতে দেখতে। ফলে গোটা ব্যাপারটা মানে যে দৃশ্যটা আমরা মনে করছি, যে মানে অনুমান করছি যেটা হতে পারে, এখন এটা কিন্তু হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে। এবার হচ্ছে বাস্তবায়ন, সেটা দ্বিতীয় প্রশ্ন। যে প্রশ্নটা নিয়ে আমি বাংলাদেশের মধ্যেই নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য দেখছি, সেটা হচ্ছে যেমন যারা তথাকথিত বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন, জুলাই বিপ্লব, তাদের অনেকে বলছেন যে তাদের দরকার হলে কালই নিয়ে আসা উচিত, নিয়ে এসে ফাঁসি দেওয়া উচিত। শেখ হাসিনা যাবেন কিন্তু একজন বন্দী হিসাবে নয়, তিনি ভারতে বন্দী নন। বাংলাদেশের বহু মানুষ এই জিনিসটা বুঝতে পারছেন না, এমনকি নেতা নেত্রী বা যারা আইনজীবীর পড়া আইনজীবীও, যে বন্দি প্রত্যর্পণ চুক্তি যেটা হয় সেটা হচ্ছে বন্দিকে ফেরত দেওয়া। তিনি তো অনেকে আছেন যারা বাংলাদেশে যারা ঘোষিত অপরাধী পালিয়ে গিয়েছিলেন ইত্যাদি, কিন্তু হয়েছিল এটা ঘটনা, তাকে তারা যে ফেরত আনার জন্য যে আইনি প্রক্রিয়া, সে আইনি প্রক্রিয়াটা কিন্তু অনেক দীর্ঘ। শেখ হাসিনা ইন্টারভিউতে বলছেন ওরা চাইছেন ফেরত, সেটা বড় কথা নয়, আসলে আমি যাবো এবার, ওদের চাওয়াটা খুব বড় বিষয় না। এটাতে একটা আমার মনে হচ্ছে যে তারেক রহমান সরকারের উপরে একটা যথেষ্ট নৈতিক চাপ, এটাকে স্টান্টবাজি বলুন যাই বলুন, বাস্তব অস্বীকার করতে পারবেন। তার কারণ হচ্ছে যে যিনি যাচ্ছেন যখন, নিশ্চয়ই আরো আটঘাট, আরো প্রস্তুতি আছে, সবটা হয়তো বলা নেই, সবটা হয়তো প্রকাশ্যে নেই, কিন্তু এটা 5 মাস সময় আছে। এটা ঘটনা 5 মাসের মধ্যে বহুবিধ ঘটনা ঘটতে পারে, যেগুলো দেখতে পাবেন হয়তো সামনে। এখন ধরুন তারেক রহমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে ভারত যদি তাকে বন্দী হিসেবে প্রত্যর্পণ না করে, বাংলাদেশি নাগরিক হিসেবে তিনি চেয়েছিলেন, ভারত সরকারের ঘোষিত সিদ্ধান্ত, তিনি যখন চাইবেন, যেভাবে চাইবেন, যেখানে যেতে চাইবেন আমরা সেখানে নিয়ে যাব। এখন শেখ হাসিনা বলছেন আমি বাংলাদেশে ফিরব, সুতরাং ভারতবর্ষের ঘোষিত অনুসারে ভারতবর্ষে সে ব্যবস্থাপনা করে দিতে হবে। এবার মানে ধরুন তাহলে এবার তারেক রহমান সরকার যে প্রশ্নগুলো তুলছেন, যে তার পাসপোর্ট নেই, ডকুমেন্ট নেই ইত্যাদি নেই, তারা কি তারা তাকে গ্রহণ করবেন? শেখ হাসিনা তো সেটাই চান। তিনি পেট্রোপলে সীমান্তে ধরুন কথার কথা সেখানে অবস্থান করেন, বিদেশি সংবাদ মাধ্যমে যে তারেক রহমান সরকার তাকে দেশে ঢুকতে দিচ্ছে না, বা ঢুকতে দিলে কিভাবে ঢুকতে দেবে, তারা এখন যখন এই সমস্ত প্রশ্ন করছেন। তিনি তো একজন নাগরিক হিসেবে হ্যাঁ চলে এসেছিলেন বাংলাদেশ থেকে, এখন আবার ফিরবেন, তাকে তো ভারত পুশব্যাক করছে না, তাকে এবার বাংলাদেশ পুশব্যাক করে কিনা সেটা দেখার বিষয়। ফলে আমি বলছি আগামী দিনগুলোই যথেষ্ট চিত্তাকর্ষক, নাটকীয়, যে যারা নাটক বলছেন আমি বলছি অতি নাটকীয়তা দেখতে পাবেন, এবং ওই ঘটনা
এবং ঘটনা হচ্ছে শেখ হাসিনা যেটা বলছেন, শুনুন, এটা যদি ভারতের কোন সংবাদ মাধ্যম মতো বলেছেন তো অনেকে হয়তো ভাবতো আচ্ছা উনি হয়তো কর্মীদের মধ্যে চাঙ্গা করার জন্য বলছেন, আসলে হয়তো ফিরবেন না। কিন্তু তিনি বিদেশি পশ্চিমা গণমাধ্যম একটা নয়, আরো দু একটা পশ্চিমা গণমাধ্যমে ইন্টারভিউ বেরোতে চলেছে বলে আমি জানি, নাম বলছি না, ভারতে তো আছি। তাদেরকে তিনি বলছেন একটাই কারণ, যেটা সেটা আন্তর্জাতিক চাপ তৈরি করা। সেটা হচ্ছে যে একজন সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ টভিযোগ ইত্যাদি যাই তো, একটা কথা কিন্তু স্পষ্ট, শেখ হাসিনা কিন্তু বলেননি যে তিনি বিচারের মুখোমুখি হতে চান। তিনি বিচারের মুখোমুখি হতে চান, কিন্তু ওই যে আইসিটি ট্রাইব্যুনাল বলে যেটা ঘটেছিল, ওটা তো ক্যাঙ্গারু কোর্ট। বাংলাদেশ সরকারকে যদি সেই অনুযায়ী হাসিনাকে ফেরত নিতে হয়, তাহলে সেই কোর্টের যাবতীয় তথ্য বিবরণ, চার্জশিট ইত্যাদি কিভাবে বিচার হয়েছিল সবটা ভারতে পাঠাতে হবে। সেটা বাংলাদেশি সাংবাদিকদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই প্রশ্নটা করুন, আপনারা এই কাগজপত্র, শুধু একটা চিঠি লিখেছেন 4 লাইনের, নাকি কাগজগুলো পাঠিয়েছেন? কাগজ পাঠানোর পরে নিয়ম অনুসারে ভারতে এবার সেগুলো সেখানকার আদালতে এবার বিচার হবে, তার সত্য না অসত্য। সেটা যদি তার সত্যতা প্রমাণিত হয় ভারতে ওই কাগজপত্র দেখে, তাহলে তখন শেখ হাসিনা বন্দী হবে, তখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্ন হবে। এটা হতে কত বছর যে লেগে যাবে, এখনো তো অনেকে আছে না বাংলাদেশে বা বাংলাদেশি ভারতে অনেকে আছেন না যাদের বিচার চলছে তো অনেকেই, যে আপনাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী যিনি পলাতক, তারও তো বিচার চলছে। তিনি ওখানে ভারতের আদালতে তার দোষ প্রমাণিত হতে হবে, তবে প্রত্যর্পণ হবে। প্রত্যর্পণের চুক্তিটা বাংলাদেশের অধিকাংশ লোক পড়ে দেখেনি। সাধারণ মানুষের কথা বাদ দিলাম, তাদের পড়ার কোনো দরকার নেই, তারা হোয়াটসঅ্যাপ থেকে জেনে নেন ছোটখাটো বিষয়। নেতা মন্ত্রী যারা, তারা তো দয়া করে পড়বেন, সাংবাদিকরা তো পড়বেন, সাংবাদিকরা পড়ে দেখবেন তাতে কি লেখা আছে, এবং ভারতের সঙ্গে যে এক্সট্রাডিশন বিভিন্ন দেশে আছে সেইখান ক্ষেত্রেও তার ক্ষেত্রেও নিয়মগুলো কি আলাদা না এক? ফলে শেখ হাসিনার ফেরার ব্যাপারটা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে নয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী, তিনি মনে করেন তার একটা রাজনৈতিক দায়িত্ব আছে, তার বিরুদ্ধে এরাই তো অভিযোগ করেছিলেন উনি পলাতক, তো উনি তো আসতে চাইছেন। বা তারেক রহমান সরকার, আমার মনে হয় ঘোষণা করা উচিত তিনি ফিরে আসুন, আসলে আমরা তাকে হয়তো গ্রেপ্তার করতে পারি, তার বিচার হবে, সেই কথাটা বলতে হবে। ওই পুরনো বিচার দিয়ে কিন্তু হবে না। পুরনো বিচারের কথা আর যদি করতে চান, তাহলে কিন্তু আন্তর্জাতিক ভাবে কিন্তু সরকারের মুখ খুলবে, এবং বিশাল এক জনমত গোটা বিশ্ব জুড়ে তৈরি হবে যে অবৈধ অন্যায় ভাবে এক রাজনৈতিক নেত্রী, বিশ্বের সর্ববৃহৎ সময়ের প্রধানমন্ত্রী এবং মহিলা প্রধানমন্ত্রী, একজন মহিলাকে ফাঁসি দেবেন। কত বড় লজ্জা যারা মানবাধিকার নিয়ে কথা বলেন, সোচ্চার, শেখ হাসিনার সময় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, একজন মহিলা প্রধানমন্ত্রী বলে যান, একজন মহিলা, তাকে ফাঁসি দেবেন, সেটা গর্বের সঙ্গে ঘোষণা করেন। সেই দেশটাকে ফ্যাসিস্ট ছাড়া কি বলতে পারি বলুন? আমাদের হিসাবে আমার ফ্যাসিস্টকে, ফ্যাসিজমের সংজ্ঞাও আমি যা পড়েছি তাতে তাই মনে হয়। তালিবানি, ফ্যাসিজম বলতে যা বোঝায়। শেখ হাসিনার সময় অনেক অন্যায় ঘটেনি তা না, আমি এগুলো একদম সাফাই দিচ্ছি না, সে সময় কিছুই ঘটেনি, আমি তা বলছি না। কিন্তু এইটা যেটা ঘটছে, এটাও তো একইভাবে একই ধরনের অন্যায় ঘটছে। সুতরাং আপনি যেটা বলছেন সে কথাটা হচ্ছে স্পষ্ট। এখনো আজকেও পর্যন্ত শেখ হাসিনার মিটিং এ নেতৃবৃন্দ ঘোষণা করেছেন তিনি তালিকা তৈরি করছেন, কারা কারা তার সঙ্গে যাবেন, দরকার হলে তারা প্রাণ দেবেন, দরকার হলে জেলে যাবেন, এবং মিডিয়ার তালিকা তৈরি হচ্ছে, মিডিয়াও যাবে, আন্তর্জাতিক মিডিয়াও যাবে। তিনি কিভাবে যাবেন সেইটা এখনো তৈরি হয়নি, মানে সেটা যদি তিনি তৈরি করার দিকেও থাকেন, সেটা আজকে 5 মাস আগে তার ঘোষণা করার কোনো মানে হয় না। এখন দেখতে হবে আপনাদের ওখানে সেনাবাহিনী কিভাবে, উনি তো 23শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস পালন করবেন, এইটা বলাতে 7টা জেলার সেনা নামিয়ে দিয়েছে, এবং বাকি মানে বিডিআর, ভাবা যায় কি পরিমাণ ভয় পান। কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে ভারতে, বাংলাদেশের মানুষ আর চান না, ওর সঙ্গে মিলেও কিছু এসে যায় না। চান না তো প্রমাণ দেখান, চান কি চান না। আপনার মুখের কথায় তো হবে না যে আপনাকে চায়,
নাকি শেখ হাসিনাকে চায়, সেটা তো একটা মাপকাঠি আছে, গণতান্ত্রিক একটা রীতিনীতি আছে। সুতরাং আমি বলবো নিশ্চিতভাবে শেখ হাসিনার এই ঘোষণা বাংলাদেশ সরকারকে গভীর চাপের মধ্যে ফেলবে এবং ফেলছে। আগামী দিনে আরো ইম্পর্টেন্ট খুলাসা হবে। দাদা, আমি আজকে লক্ষ্য করলাম বাংলাদেশে শেখ হাসিনার ঘোষণাতে বিএনপির কোনো প্রতিক্রিয়া নাই সেই অর্থে। বিবিসি ইন্ডিভিজুয়ালি এক দুজনের ইন্টারভিউ করেছে, আর আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নাই, গভর্নমেন্টের কোনো প্রতিক্রিয়া নাই। তবে গভর্নমেন্টের দিক থেকে আজকে ওই আইসিটি যেটা বলছেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এটার চিফ প্রসিকিউটর আজকে কথা বলেছেন। তিনি বলছেন যে শেখ হাসিনার ব্যক্তিগতভাবে দেশে ফিরে আসার কোনো সুযোগ নাই, তাকে বন্দি প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী ভারতের হ্যান্ড ওভার করতে হবে। ভারত যদি হ্যান্ড ওভার করে তবেই তিনি আসতে পারবেন। এইটার অর্থটা আমরা বিশ্লেষণ করেছি যে অর্থ পরিষ্কার, তাকে এমনি আসতে দেওয়া হবে না, পেট্রাপল থেকে ঢুকতে দেওয়া হবে না, এটা পরিষ্কার। তাকে ভারত তো বন্দি করতে ফেরত দেবে, তার জন্য যেটা করতে হয়, মাননীয় আইনজীবীকে আইন পড়েছেন নাকি শুধু ধর্মগ্রন্থ পড়ে তিনি আইসিটি ট্রাইব্যুনালের বিচারক কি প্রসিকিউটর হয়েছেন? বন্দি প্রত্যাবর্তন যখন যে সাংবাদিকদের কাছে বলেন, তখন সাংবাদিকরা কেন প্রশ্ন করে না যে আপনি কি পড়েছেন বন্দি প্রত্যাবর্তন চুক্তিটা, পড়ে দেখেছেন কি লেখা আছে? আপনার সেই চুক্তি অনুসারে কোনো বন্দীকে ফেরত পেতে, শেখ হাসিনা ভারতে বন্দী নন, তিনি মুক্ত নাগরিক, বন্দি ফেরত পাওয়ার কথা হচ্ছে না। বন্দিকে ফেরত পেতে গেলে কার কোনো নিয়ম কানুন আছে, সেটা জিজ্ঞেস করুন বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে, সেটা প্রসিকিউটর জানেন না হয়তো। এই প্রসিকিউটর পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে হবে তারা কি কি ধরনের কাগজপত্র ভারতে পাঠিয়েছেন। আইসিটি গঠনের জন্য ভারত যেগুলো জানতে চেয়েছিল ইনফরমাল, কিভাবে আইসিটি তৈরি হলো, কারা বিচারক হলো, যেটা স্বাভাবিক নিয়ম, তাদের ব্যাকগ্রাউন্ড কি, এবং আপনি সেক্ষেত্রে অপরাধীকে সুযোগ দিয়েছেন কিনা আত্মপক্ষ সমর্থনের। আত্মপক্ষ সমর্থনের আইনজীবী কে ছিলেন, বিপক্ষে আইনজীবী কে ছিলেন? আমরা এটা সাধারণভাবে তো সবাই জানি, বিচারপতি, প্রসিকিউটর, বিচারক কিংবা আপনার শেখ হাসিনার আইনজীবী সকলেই একটা দলের সমর্থক, সকলেই একটা দলের সমর্থক। কিন্তু তাদের তো শুনুন, আজকের দিনে তো কারোর ব্যাকগ্রাউন্ড জানতে তো কোনো অসুবিধা হয় না, একটা গুগলে টিপ মারবেন, সঙ্গে সঙ্গে জেনে যাবেন উইজি, তাই না? খুব জানতে তো অসুবিধা কিছু নেই। আপনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সকল সদস্যকে নিয়ে একটা ক্যাঙ্গারু কোর্ট, এই জন্য ক্যাঙ্গারু কোর্ট বলা হচ্ছে, একটা কোর্ট তৈরি করেছেন, যেটা আইসিটি নিয়মেও সেটা কোনো মানে হয় না। আর যে কথাটা ওরা জানেন না, জেনেও জানেন, অনেক কিছু জানেন না ওরা, পড়াশোনা কিভাবে করেছেন আমি জানি, প্রশ্ন আছে, আবার পরীক্ষা নেওয়া দরকার। সেটা হচ্ছে যে ভারত কোনো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের স্বাক্ষরকারী, সুতরাং আপনি আইসিটি নামক যে বস্তুটা ভারতের কাছে হচ্ছে খায় না মাথায় দেয়। আপনি আদালতে যদি প্রমাণ করতেন, নর্মাল আদালতে, নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তার মান্যতা আছে। আইসিটি নামক, প্রথম কথা আইসিটি এই ধরনের আইসিটিটা কেন বলুন তো, এটা কি ওরা বোঝেন না? আইসিটি হচ্ছে যুদ্ধ অপরাধ, তার জন্য শেখ হাসিনা কোন যুদ্ধ অপরাধ করলেন? সে তো বলেননি তারা যুদ্ধ অপরাধ করেছেন, তাই না? ফলে আমার কাছে মনে হয়েছে যেটা, এবং ইনফ্যাক্ট সত্যি সত্যি বলছি, আমাকে বহু বাংলাদেশি সাংবাদিক এবং ভারতীয় অনেকে অনুরোধ করেছেন যে আপনি প্লিজ একটা এক্সট্রাডিশন চিঠির উপর একটা লেখা লেখো, দেখবেন এমনকি মানে আন্তর্জাতিক ওয়েস্টার্ন মিডিয়াও চাইছে যে আমি যেন লিখি একটা হোয়াট ইজ এক্সট্রাডিশন ট্রিটি, এবং এক্সট্রাডিশন ট্রিটির অর্থ কি আর আইসিটির অর্থ কি। আমার কাছে খুব মনে হচ্ছে এটা এবিসিডির মতো মানে পড়ানো উচিত প্রত্যেককে, হোয়াট ইজ হোয়াট। আইসিটি শুধু কথাটা তো উচ্চারণ করে লাভ নেই, আইসিটি বানানটাও সঠিক জানেন কিনা জানি না, কিন্তু পয়েন্ট হচ্ছে আইসিটি কেন, আর সেই আইসিটি অনুসারে কাল বিচার শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন, সেই বিচারটা স্বাভাবিকভাবে যেভাবে বিচার আপনি যদি খুনের অভিযোগ থাকে, খুনের অভিযোগেই বিচার হোক না, খুনের অভিযোগেই বিচার হোক, কিন্তু তিনি তো না করছেন না। কিন্তু তার পক্ষে আইনজীবী তো একজন দিতে হবে, তিনি একজন শ্রেষ্ঠ আইনজীবী, তাই যাকে বিশ্বাস করেন তাকে নিয়ে আসবেন, তাই না? সেইটা না করে এখন তার দুটো কথা, আপনার কথা থেকেই শুনে আমি শুনলাম দুটো কথা। কি করে আসবেন, ওনার ট্রাভেল ডকুমেন্ট নেই, কি করে আসবেন,
বন্দি না হলে তো আসতে পারেন না। আরে মহা মুশকিল, উনি যেতে চাইছেন, আপনি এখন বাহানা তুলছেন যে কিভাবে ওকে আটকানো যায় যাতে না আসেন, তাই না? এটাই তো শেখ হাসিনার মাস্টার স্ট্রোক, এটাই তো মাস্টার স্ট্রোক। ওনার সঙ্গে খেলা খুব ডিফিকাল্ট। আমি কথা বলে বুঝছি, মহিলা খুব সাংঘাতিক মহিলা, বুঝলেন, সাংঘাতিক মহিলা। দেখুন 2 বছর উনি বলছেন আমি চুপচাপ বসেছিলাম, আমি শুধু ভাষণ দিয়েছি আর কিছু করি। কিন্তু আমি আপনাদেরও বলেছি আমি ফিরতে চাই, সকালে ভাবছি আরে এই কথার কথা বলছি বা একটু চাঙ্গা করার জন্য বলছি। মানে এখন চাঙ্গা নয়, আমি দরকার পড়লে উনি কিন্তু দিল্লি থেকে কলকাতা হাজির হয়ে পেটটা বলেছেন পৌঁছেও যেতে পারে, বলা যায় না, আমি জানি না এটা পেট্রোল কিনা, এটা বাংলার বান কিনা বা অন্য কোথাও কিনা, রংপুর কিনা, আমি সেটা জানি না কোনটা। তবে এটা ঘটনা আমি জানি, তিনি যেমন ভাবে এসেছিলেন ওই বিমান বাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনীতে, বাংলাদেশ বিমান বাহিনীর পথে উনি সড়ক পথে যাবেন। ওনার নিজের যদি বলেন, একসময় আমি জিজ্ঞেস করেছিলাম ব্যক্তিগত পছন্দ কি, ধরুন একদিন যেতে পারলেন কিভাবে যাবেন, বললো আমি আমার তৈরি করা পদ্মা সেতু দিয়ে পৌঁছতে চাই ঢাকায়, এবং কলকাতা থেকে গিয়ে সেই পদ্মা সেতু হয়ে আমি তারপরে ঢাকায় পৌঁছতে চাই। এটা হচ্ছে আমার স্বপ্ন, এখান থেকে আমি মাঝখানে গোপালগঞ্জে নেমে যেতে পারি, এই আর বা টুঙ্গিপাড়ায় যাব। এটা ওনার জীবনের একটা স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের কথা উনি ভাবছেন, এবং তাতে কিভাবে কেরকম এটাকে গাল গল্প বলে যেটাই উড়িয়ে দিন। দেখুন, আপনাদের ওখানে সরকার নির্দেশ দিয়েছে যে এগুলো কিন্তু প্রচার, ওনার কথা প্রচার করা যাবে না। আমি দেখলাম আপনাদের ওখানকার, আপনি তো ইউটিউবার, আপনাদের ওখানে চ্যানেল এই নিয়ে টকশো করেছে, আধা ঘন্টা কি কতক্ষণ আমি জানি না, পুরোটা তো দেখতে পাইনি কারণ দেখা সম্ভব নয়। আপনাদের প্রথম সারির কাগজ প্রথম পাতায় তাদের মতো করে তারা খবর করেছে, এটা কতটা সত্য কতটা আসতে, কিন্তু খবরটা তো করেছে যে শেখ হাসিনা ফিরতে চান, বাকিরা করেনি, অনেকে ভয় করেনি। কিন্তু অভ্যাস সাংবাদিক যারা, তারা জানেন কিভাবে নেতিবাচক খবরকে নেতিবাচক করেও আসল কথাটা বলে দেওয়া যায়, তো সেটা তারা বলে দিয়েছেন। তার ফলেই তো সবাই জেনেছেন, সর্বাধিক প্রচারিত কাগজে যদি ছাপা হয়ে থাকে সবাই বাংলাদেশে সবাই জেনেছেন, সবাই আলোচনা করছে, টকশো করছেন। ইউটিউবের কথা তো বাদই দিলাম, দেশে বিদেশে সর্বত্র একটা বিষয়, মানে ইনফ্যাক্ট আমি তো প্র্যাকটিক্যালি মানে সময় দিতে পারছি না, মানে এত লোকের ডিমান্ড আছে এই নিয়ে আলোচনা কর। বলুন পূর্ণিয়া স্যার। দাদা, আপনি যে তথা, হ্যাঁ আমি এটা একটু বলি যে শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা আছে, কিন্তু বাংলাদেশে এবার অন্তত দেখলাম যে মেইন স্ট্রিম মিডিয়া যেমন ইত্তেফাক, বিডি নিউজ, এরকম যারা লিডিং পত্রিকা তারা প্রত্যেকেই এই নিউজটা করেছে, আরো অন্যান্য পত্র পত্রিকাও করেছে। আমি আরেকটার দিকে নজর দিব আপনার, আপনি যে তথাকথিত জুলাইয়ের কথা বললেন, ওই তথাকথিত জুলাইয়ের আমি তাদেরকে বলি এখন যারা মাঠে আছে জুলাই ব্যবসায়ী, এই জুলাই ব্যবসায়ীরা তাদের প্রায় সবারই, আমি সোশ্যাল মিডিয়া তাকালেই দেখি বলে যে শেখ হাসিনা কেন ফিরবে, ওর বাড়ি দিল্লি, ওর বাড়ি ইন্ডিয়ায়, হ্যাঁ ওর ওই দেশেই থাকুক, ওর এই দেশে ফেরার দরকার নেই। মানে ব্যাপারটা হচ্ছে যে উনি এই যে আশার নামটা নিয়েছেন, সবচেয়ে বেশি এখানে রিয়াকশনটা আমরা দেখছি বিএনপির দিক থেকে না, ওই জুলাই সকল জুলাইয়ের যারা আসিফ নজরুল বলেন, এই ইউনূসের সাবেক প্রেস সচিব বলেন, এনসিপির নেতারা বলেন, তারা চট করে বিভিন্ন কথাবার্তা, এই ফাঁসি দিয়ে দিব, এই আসবে কেন, ওরে আসলে ও ইন্ডিয়া থাকুক। আপনার কি মনে হয় যে তথাকথিত জুলাই যোদ্ধাদের মাথায় বাজ পড়বে শেখ হাসিনা আসলে? অবশ্যই বাজ তো পড়বেই, অবশ্যই বাজ পড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারা কোটি কোটি মানুষের চাপে পিষে স্ট্যাম্পেড না হয়ে যায়, মানে এরকম ঘটনা ঘটবে যদি সত্যি তিনি ওইভাবে হাজির হন। দ্বিতীয়ত আমি বলি, আরেকটি আন্তর্জাতিক মিডিয়া যেটার নাম হচ্ছে ডয়েশ ওয়েল, তাতে কিন্তু এই শেখ হাসিনার ফিরে যাওয়ার ব্যাপারে একটা আলোচনা হয়েছে। সেই আলোচনাটা মানে ইয়েতে আছে, মানে রেকর্ডে। তাতে ভারতের একজন বিশিষ্ট বিশ্লেষক, তিনি কিন্তু আওয়ামী লীগের সমালোচক বলে পরিচিত মহিলা, আমি নামও বলতে পারি, অসুবিধা নেই, দাদা দত্ত, আমি দেখেছি সেই আলোচনাটা। তিনি বলেছেন তার সঙ্গে বহু বিএনপি নেতার কথা হয়েছে, যেটা অন রেকর্ড আছে, বহু বিএনপি নেতার কথা হয়েছে। বিএনপি নেতারা চান যে এই জামায়াতে বারবার অন্তর্ভুক্ত আওয়ামী লীগকে একটা স্পেস দেওয়া উচিত, একটা রাজনৈতিক স্পেস দেওয়া উচিত। হয়তো বিএনপির নীরবতা, সেই কারণে বিএনপির মধ্যে নিয়ে অনেক রকম আভ্যন্তরীণ আলাপ আলোচনা চলতে পারে, যাই না। এখন
কারণে হয়তো হতে পারে যে দেখুন, তিনি যখন, আমি অন্য কেউ বললে বিশ্বাস করতাম না, কারণ আমি জানি সিরাজের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বহু ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তিনি প্রায়শই বাংলাদেশে যান, মানে অন্যরা যারা পরিচিত, যে অনেকে স্ট্যাম্প আছে না যে শেখ হাসিনা সমর্থক বলে, তারা নয়। শেখ হাসিনা সমর্থক তিনি নন, তিনি বরং সমালোচক ছিলেন। তিনি শেখ হাসিনার সময়কার গণতন্ত্র যেভাবে আক্রান্ত হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, সে ব্যাপারে তিনি সোচ্চার ছিলেন। সেই তিনি বলছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক স্পেস থাকা উচিত এবং থাকবে বলে তার ধারণা, এবং তার মতে বহু বিএনপি নেতা বলেছেন। এখন সেটা সত্য মিথ্যা আমি ওখান থেকে বসে বলতে পারবো না। এখন অফ দ্য রেকর্ড অনেক বিএনপি নেতার সঙ্গে আমারও কথা হয় না যে তা না। তারা বলছে দাদা বিপদে ফেলবেন না, বিপদে ফেলবেন না, আবার এত টকশো করেন, কোথায় কখন আমার নামটা বলে দেবেন, সে সমস্যা হবে। ফলে সেই আমি বলছি না, এবং উচিত মানে চুক্তি ভঙ্গ করা উচিত না, সেটা কথা। তা নাহলে আমার সঙ্গে ধরুন আমি সাংবাদিক বসে, তাহলে তারাও তো আমাকে খবর দেন না, তো তারা খবর দেবেন না তাহলে, আর না আমি তাদের কথা বলে দিচ্ছি। কিন্তু সিরাজ দত্ত বলেছে, আমি বলছি না এরকম, আমার সঙ্গে এরকম কারোর কোনো কথা হয়নি যে যিনি বলেছেন হ্যাঁ শেখ হাসিনা আসুন আমরা সাদরে আপ্যায়ন করবো, এরকম কথা কেউ বলেননি আমার। এটা ঘটনা, বিএনপির কথা বলছি। জামায়াত এনসিপি আমি জানি না ওদের গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা, যে ইররিলেভেন্ট। পেছনে যে শক্তি ছিল সে শক্তি সরে গেছে ওদের থেকে, ওরা আর কিছু না। ওদের যেটুকু পাওয়া হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে ঘুমালেই, আর যেটুকু সাংসদ আছেন সাংসদগিরি করলেই খুশি। এখন ঘটনা হচ্ছে যে এখন তো মূল প্লেয়ার তো বাংলাদেশের রাজনীতিতে, সেটা কথা বলতে গেলে এটা ঘটনা বিএনপি ছাড়া জামায়াত ইসলাম। জামায়াত ইসলামী কি মুখ করেছে জানি না, ভালো করে দেখি শীর্ষ স্তরের জামায়াত ইসলামী নিজেদের, তারা তো ভীত হবেই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগ ময়দানে থাকা মানে আওয়ামী জামায়াতকে আবার পুনরায় গর্তে ঢুকে যেতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে সেক্ষেত্রে বিএনপি সহযোগিতাটা আন্তর্জাতিকের জন্য জোর, সেটা হচ্ছে কিনা এটা এখনো আমি জানি না, হলে নিশ্চিত একটা ব্রেকিং নিউজ দিতে পারবো। সেই শিবিরের আমি কয়েকটা নাম বললে আপনি বুঝবেন। যেমন হচ্ছে সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সে ইন্ডিয়ান সরকারকে, ভারত সরকারকে দোষারোপ করছে কেন শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছে। আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া রিয়েকশন দিচ্ছে যে শেখ হাসিনাকে শুভেন্দু ফেরত পাঠাক, বাদ বাকি ব্যবস্থা আমরা এয়ারপোর্টে করবো। কি বুঝাতে চেয়েছে সে নিজেই জানে। নাহিদ ইসলাম বলছে শেখ হাসিনা দেশে ফিরবে ফাঁসির দড়ি গলায় ঝুলাতে। শেখ হাসিনা কি জেনে বুঝেই আসছেন যে তাকে এসেই ফাঁসির গলা, নাহিদ ইসলামদের স্বপ্ন অনুযায়ী গলায় ফাঁসির দড়ি ঝুলাতে হবে? ভেতরে গভীরে কি আছে? আসিফ নজরুল তিনি আরো এক ডিগ্রি এগিয়ে গিয়ে শেখ হাসিনাকে ডিসেম্বরে আরো আগেই দেশে আসার আহ্বান জানাচ্ছেন। মানে এই অংশটা, এই যে আসিফ নজরুল, তারপর আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, নাহিদ ইসলাম, শফিকুল আলম, তারা কিরকম যেন একটা তটস্থ ব্যাপার, কিছু একটা না বলে যাচ্ছে না, কিছু একটা তাদের বলতেই হচ্ছে শেখ হাসিনাকে। কি মনে হয় আপনার কাছে এই অংশটা কি একটু ভয় পেয়েছে, বা তারা কি হইচই বেশি করছে, তাদের চিন্তাটা বেশি? আর শেখ হাসিনা আসার তাৎপর্য কি? আসলে পরে এই অংশগুলোর মানুষজনের কি হতে পারে, তাদেরকে পাওয়া যাবে কিনা, তারা যত গর্জাচ্ছে তত বর্ষা হবে না? এবং আমি সর্বোপরি এই আশাটা নিয়ে রাজনীতি, যেমন দেশের অবস্থা খুব খারাপ, বৃষ্টিতে জনজীবন একদমই বিধ্বস্ত, পার্বত্য অঞ্চলের অবস্থা খারাপ, কিন্তু সবকিছু ছাপিয়ে শেখ হাসিনার ফিরে আসাটা সোশ্যাল মিডিয়া সহ মেইন স্ট্রিম মিডিয়াও আলাপ হচ্ছে। বাংলাদেশে যদিও নিষেধ আছে শেখ হাসিনার বক্তব্য প্রচার, তারপরেও এগুলো উঠে আসছে। গভীরতা কি আমি একটু জানতে চাই সৈয়দ মামুন মাহমুদ। ধন্যবাদ। শেখ হাসিনা তো এর আগে আজ থেকে 2 মাসের আগে, মোটামুটি 2 মাস সময় হবে, তার আগে ভারতের আরেকটা অনেক বড় মিডিয়া, আপনার গণমাধ্যম এনডিটিভিতে ইন্টারভিউ দিয়ে বলেছেন যে আমি দেশে যাব মাথা উঁচু করে, এবং তখন থেকেও নানা জায়গায় নানা আলোচনা। এবং এর এইবারকার রয়টারের ইন্টারভিউর আগ পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতগুলো ইন্টারভিউ দিয়েছেন, উনি ইমেইলে প্রশ্ন করেছে সাংবাদিকরা, ইমেইলে উনি ওনার উত্তর দিয়েছেন। কিন্তু এবারই প্রথম রয়টার হচ্ছে সারা বিশ্বের একটা প্রতিষ্ঠিত অত্যন্ত প্রভাবশালী মিডিয়া,
যার একটা সাংঘাতিক গ্রহণযোগ্যতা আছে। তো সেইখানে শেখ হাসিনা এবার প্রথমবার ইন্টারভিউ দিলেন সরাসরি টেলিফোনে, এবং সেই ইন্টারভিউর A to Z যদি কেউ পড়ে তাহলে তার যে নির্যাস বের হবে বা যে ইথোসটা বের হবে, যে সারমর্ম, সেটা হচ্ছে যে উনি দেশে ফিরবেন। এবং শেখ হাসিনার এই প্রথম কোন ইন্টারভিউ দেখলাম আমি যে বঙ্গবন্ধু কন্যার মতো ইন্টারভিউ দিয়েছে। উনি বলেছেন যে আমাকে ওরা হত্যা করতে পারে, আমার ফাঁসির রায় তো আছে, ফাঁসি দিতে পারে, কিন্তু আমি দেশে ফিরবো, কারণ আমাদের ওনার ভাষায় ওনার আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর নামে মিথ্যা মামলা আত্মগোপনে আছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে না, যারা ছাত্রলীগ করে তারা ক্লাসে যেতে পারছে না, যারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না। তো এগুলো নানা ঘটনায় উনি মনে করেন যে উনি একা না, আওয়ামী লীগের আরো কেন্দ্রীয় নেতা যারা ভারতে সব বিভিন্ন বিশ্বের দেশে দেশে আছে। আবার এটাও সত্য যে 100-রও অধিক গত 24-এর পার্লামেন্টের এমপিরা কিন্তু জেলে আছেন, তার মধ্যে আওয়ামী লীগের অনেক সাবেক ক্যাবিনেট মন্ত্রীরাও জেলে আছেন। এবং উনি একটি কথা বলেছেন, আমি যদি এত ডিটেলে না যাই, সেটি খুব তাৎপর্যপূর্ণ, যে আমার বিচার হতে থাকবে, আমি হয়তো জেলে থাকব, কিন্তু আওয়ামী লীগ রাজনীতি করবে এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। এইটাই হচ্ছে গত রয়টারের কাছে গত পরশুদিন যে ইন্টারভিউ দিয়েছেন শেখ হাসিনা, সেটার হচ্ছে ক্র্যাকস অফ দি ইন্টারভিউ বা পিন পয়েন্ট, বা বলতে পারেন আপনি সিগনেচার পয়েন্ট। অর্থাৎ উনি বঙ্গবন্ধু কন্যার মতোই বলেছেন। তার যে অনেক দলদাসরা আছে না, উনি আসবে, হেই হবে সেই হবে, উনি মিন করেছেন। কারণ আইনটা কি? আইন হচ্ছে রাইট অর রং, ওনার বিরুদ্ধে আপনার মানবতা বিরোধী ট্রাইব্যুনাল থেকে একটা ফাঁসির রায় হয়েছে, উনি কোর্টে এসে সারেন্ডার করে উনি আপিল করতে পারেন, অথবা ওনার আইনজীবী যারা থাকবে তারা ওই রায়কে বা ওই আদালতের গঠনকে চ্যালেঞ্জ করে রিট করতে পারে। কারণ যে ঘটনাগুলোর কারণে ওনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, ওই সময় এই ফৌজদারি অপরাধগুলো ওই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত ছিল না। আমি বোঝাতে পেরেছি? অর্থাৎ ক্রাইম ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল 1971-এর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধ, ওয়ার ক্রাইম, পাকিস্তানি মূল জান্তা এবং তাদের এদেশীয় সহযোগী দোসর যারা ছিল। তো সেইখানে আসিফ নজরুলরা, ইউনুসরা তার উর্বর মস্তিষ্ক থেকে বা পাকিস্তানি চক্রান্তে, আমি এই পাকিস্তানি চক্রান্ত কেন বলছি একটু পরে আমি সেটা ক্লিয়ার করব। তো সেইটার কারণে ওই আইনের অ্যামেন্ডমেন্ট করে এই অভ্যন্তরীণ বিরোধ বা অভ্যন্তরীণ সরকার, পুলিশ এবং জনগণের মুখোমুখি হত্যাকাণ্ডকে তারা ওই মানবতা বিরোধী অপরাধের আওতার মধ্যে নিয়ে গেল, অ্যামেন্ডমেন্ট করলো, সংশোধন করলো। কিন্তু যে সময় ঘটনা ঘটেছিল সেই সময় এই অপরাধগুলো ওই আইনের আওতাভুক্ত ছিল না। এবং আমাদের আইনের একটা কন্টিনিউয়াস ভিউ হচ্ছে, যখন যে অপরাধ হবে তখন যে আইন ছিল ওই আইনই বিচার হতে হবে। যে কারণে এটা আমি জানি না, এটা শেখ হাসিনা যারা আইনজীবী হবেন তারা আরো ভালো বুঝবেন, বা শেখ হাসিনা নিজেও অনেক অভিজ্ঞ মানুষ, তারা আপনার রিট করতে পারেন ট্রাইব্যুনালের, ওভারঅল ট্রাইব্যুনালে এই অপরাধগুলোকে আওতায় আনাকে চ্যালেঞ্জ করে, অথবা উনি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। তার বিরুদ্ধে যে হাস্যকর একাধিক শয়ে মামলা, সেগুলো উনি আগাম জামিন নিতে পারেন, চাইতে পারেন, অথবা যদি জেলে থাকেন জেল থেকে বেল চাইবেন। আইনি প্রক্রিয়া চলতে হবে। এবং শেখ হাসিনা ডিসেম্বরে উনি যে বলেছেন, উনি ফিরলে আমাদের রাষ্ট্র কিন্তু অনেকগুলো পরীক্ষায় অবতীর্ণ হবে। নাম্বার 1, আমাদের স্বপ্নে, আমাদের আশা আকাঙ্ক্ষার শেষ প্রতীক আমরা সবসময় বলি, যেটা স্বাধীনতার 55 বছরও গড়ে ওঠেনি নানাভাবে, সর্বশেষ সুযোগ ছিল ইউনুসের আমলে, ইউনুস সেটাকে আরো নষ্ট করে দিয়েছে বিচার বিভাগকে। এই বিচার বিভাগের সামনে অগ্নি পরীক্ষা হবে, যে বিচার বিভাগ সাহস করে আইন অনুযায়ী শেখ হাসিনার মামলা মোকদ্দমার রায় দেবে, নাকি কাউকে খুশি করার জন্য রায় দেবে। এইটা একটা বিচার বিভাগের বড় পরীক্ষায় পড়বে। কারণ এখানে শেখ হাসিনার পক্ষে অনেক যুক্তি আছে, সেগুলো আমি এখন নাই বা বললাম, তার যারা আইনজীবী তারা বলবে। নাম্বার 2, রাষ্ট্রের প্রশাসনকেও পরীক্ষা দিতে হবে, যে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসার পরে প্রশাসন কিভাবে ডিল করে।
এবং আপনি ঠিকই বলেছেন, বিএনপির কিন্তু তেমন প্রতিক্রিয়া আমি দেখছি না, কারণ বিএনপির প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনও নেই। বিএনপি এবং আওয়ামী লীগ মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেই গত 30-40 বছর ধরে রাজনীতি করে, কখনো আওয়ামী লীগ ক্ষমতায়, কখনো বিএনপি ক্ষমতায়। তো আওয়ামী লীগকেও বিএনপি ক্ষমতায় কখনোই গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগও ক্ষমতায় গিয়ে কখনো বিএনপিকে নিষিদ্ধ করেনি। অত্যাচার নির্যাতন হয়তো বলতেই পারেন আওয়ামী লীগ আমলে বেশি হয়েছে বিএনপির ওপরে, আবার আওয়ামী লীগাররাও বলতে পারে বিএনপির আমলও হয়েছে। কারণ 21শে আগস্টের 2004-এ যে গ্রেনেড হামলা, এবং সেই গ্রেনেড হামলার মাধ্যমে ট্রাকের ওপর গ্রেনেডটা বিস্ফোরিত হলে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ ধরেন আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, মোহাম্মদ হানিফ, মতিয়া চৌধুরী, সাজ্জাদ চৌধুরী, বাংলা কথায় আওয়ামী লীগের পুরা কেন্দ্র কমিটি মৃত্যুবরণ করতেন। এত কিছুর পরও 24 জন শহীদ হয়েছিলেন, ইনক্লুডিং নারী নেত্রী সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের সহধর্মিনী আপনার আইভি রহমান সহ 24 জন। এবং আমি বলি, আমি তখন তরুণ আইনজীবী, আমি মানবিক কারণে সমস্ত হসপিটালে ছুটে গিয়েছিলাম 2004-এ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বঙ্গবন্ধু মেডিকেল থেকে শুরু করে, ঢাকা মেডিকেল থেকে শুরু করে, সমৃতা থেকে শুরু করে, এই ইউনাইটেড যাই বলেন, ছোট বড় মাঝারি ক্লিনিক, হসপিটাল, এমনকি ওই যে ডাক্তার আছেন, ডাক্তার নাই যে পাড়ায় ডাক্তারের দোকানগুলো থাকে, ওষুধের দোকানগুলো, তাই না, ছোট ছোট দোকান, সেখানেও আওয়ামী লীগ নেতা কর্মীদের রক্ত ঝরেনি বা রক্তের দাগ লাগেনি, এটা কেউ বলতে পারবে না। আমি আমার জীবনে এত বড় বিপর্যয় আমি দেখিনি, কারোটাই কখনো দেখিনি। 2004-এর 21শে আগস্টে যে বর্বরতম হামলা হয়েছে, এবং এইটাও অন্যতম কারণ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হওয়া, একে অপরকে আরো সন্দেহ করা। তো যাই হোক, সেইটা তো আছেই। এবং আমরা তো 5 আগস্টের পরে দেখলাম হাইকোর্টের একটা বেঞ্চ একদিন 2 দিনের মধ্যে এত মোটা মোটা পেপার বুক সেই আপিল 21 আগস্টে খালাস করে দিল। এখন প্রশ্ন জাগে, তাহলে 21 আগস্টে 24 জন লোক কি ডায়রিয়ায় মারা গিয়েছিল? এবং শয়ে যে আহত হয়েছে, এখনো স্প্রিন্টার বুকে মাথায় পায়ে নিয়ে ঘুরছে, আধা পঙ্গু আধা অসুস্থ, তো এইটার তো কোনো বিচার হচ্ছে না। তো সেই কারণেই শেখ হাসিনার, আমি তো বলবো, শেখ হাসিনা যখন 5 আগস্ট ধরেন কেউ বলে পালিয়ে গেছে, কেউ বলে আর্মি তাকে দিয়ে এসছে, বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে উনি প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেননি, ইন্ডিয়াতে ওনাকে চলে যেতে হয়েছে, যে ভাষাই বলেন। বঙ্গবন্ধুর যে সারা জীবনের রাজনীতি, সেই রাজনীতিতে বঙ্গবন্ধু কখনো স্থান ত্যাগ করেনি। বঙ্গবন্ধু যে তার যৌবন এবং জীবনের 13 বছরের মতো জেল খেটেছিলেন এই দেশকে স্বাধীন করার জন্য, ওনার কোনো পালানোর ইতিহাস নাই। এমনকি 15ই আগস্টেও তিনি যখন তদানীন্তন আর্মি চিফ শফিউল্লাহকে ফোন করেছিল যে তোর আর্মি আমার বাসায় অ্যাটাক করেছে, কামালকে মেরে ফেলেছে, শেখ কামালকে, তখন শফিউল্লাহর আমি ইন্টারভিউ বহুবার দেখবেন, শফিউল্লাহ বলেছিল, স্যার ক্যান ইউ গেট আউট ফ্রম দ্যাট হাউস? বঙ্গবন্ধু বলেছিল, তুই জানিস না শেখ মুজিব কখনো পালায় না। এবং এটার আপনি সত্যতা পাবেন এই এখন এআই দিয়ে করুক বা যাই করুক, ওই যে ইলিয়াস যে মেজর ডালিমের ইন্টারভিউ নিয়েছিল, আমি দেখেছিলাম ধৈর্য সহকারে খুনির ইন্টারভিউ, সেখানে কিন্তু ডালিম মাঝে মাঝে আবার বঙ্গবন্ধুকে মুজিব কাকুও বলছে, তো বলছে যে আমরা পিছনে ঘেরাও করিনি, মুজিব কাকু দিক দিয়ে বেরিয়ে যেতে পারতেন। তো তার কন্যা হিসাবে 5 আগস্ট ইন্ডিয়ায় যাওয়া, তার যে পিতার প্রতি যে তার ঋণ, সেইটা খুব বেশি শোধ হয়েছে আমি মনে করি না, হাজার কষ্ট হলেও। সেখানে উনি যে ফিরবেন, ওনার যে দৃঢ়তা আমরা জানি, সবাই জানে, আমার চেয়ে বিএনপির আরো ভালো জানে, ওনাকে চেনে। তো উনি আসুক, এবং আমি তো মনে করি বিএনপি খুশি যে বিএনপি রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে চাচ্ছে শেখ হাসিনাকে। মামলা মোকদ্দমা তো আছেই পেন্ডিং, সেগুলোর আইনি বিচার হবে, এবং আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে আওয়ামী লীগ নেতারা জেল থেকেও রিট করতে পারবে, কারণ সেই নিষেধাজ্ঞাটাও যে এক্সিকিউটিভ আদেশ আইনকে অ্যামেন্ডমেন্ট করেছিল, সেইটা তো একটা গভীর প্রশ্নের বিষয়। এবং আমি আবারও বলছি, শেখ হাসিনা আসলে যে প্রতিষ্ঠানটা প্রতিনিয়ত পরীক্ষায় উত্তীর্ণ হবে, যে তারা কি সরকারকে খুশি করার জন্য বিচার করবে, নাকি তারা সংবিধান আইন অনুযায়ী ন্যায় বিচার করবে। কারণ আওয়ামী লীগের এমন কোন সিদ্ধান্ত কেউ দেখাতে পারবে না যে আওয়ামী লীগ বলেছে ছাত্রদের উপর গুলি করো। আওয়ামী লীগের কোন দলীয় সিদ্ধান্ত দেখাতে পারবে না, কারণ আওয়ামী লীগ অফিসে এই ছাত্ররাই উচ্ছৃঙ্খলরাই পুড়িয়ে দিয়েছে। আপনি তো হাওয়ার উপরে বলতে পারবেন না।
আপনি কথাটা বুঝতে পেরেছেন পূর্ণিয়া সাহেব? আওয়ামী লীগের যদি কোনো সিদ্ধান্ত থেকে থাকে সেটা তো থাকবে হয় ধানমন্ডি 3-এ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় অথবা গুলিস্তানে ঐতিহাসিক আওয়ামী লীগের হেড অফিস বঙ্গবন্ধু এভিনিউ। তো সবই তো আপনারা ছাত্ররা বা ছাত্র নামধারী গুন্ডারা পুড়িয়ে দিয়েছে, এবং সেই পোড়ানোর ফলে আপনি তো কোনো দলিলপত্র পাচ্ছেন না। এবং আপনার স্থিতি আছে না পূর্ণিয়া ভাই, আপনি কোনোদিন শুনেছেন এন্টার জুলাই আগস্টে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে ছাত্রদের উপর গুলি করতে হবে? কোনো সিদ্ধান্ত না না। এবং এবং কম্পার্টমেন্ট গুলো আলাদা। একটা আওয়ামী লীগ একটা দল, আওয়ামী লীগ একটা দল, সরকার একটা সরকার, রাষ্ট্র একটা রাষ্ট্র, এই 3টা কম্পার্টমেন্ট তো আলাদা। তো সেখানে পুলিশ এবং একটা তদন্ত ইউনুস করেনি। ইউনুস তো সবচেয়ে অবিচার করেছে বাংলাদেশের মানুষের উপর, তার চেয়ে অবিচার করেছে তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের প্রতি। একটা নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত করেনি। আমি কয়েকটা কেস জানি, শেখ হাসিনার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট হয়েছে, কারণ যে ব্যক্তির মৃত্যুর কথা বলে ওনাকে খুনের আসামি করেছে, ইউনুসের পুলিশই সেই মামলায় ফাইনাল রিপোর্ট দিয়েছে, সেই ব্যক্তি ফিরে এসে বলেছে আমি বেঁচে আছি। বুঝেছেন? তো এগুলো তো ঘটছে। ফলে আমি তো মনে করি বাংলাদেশে রাজনীতির জন্য এটা একটা ভালো দিক। শেখ হাসিনা ফিরবেন, নিশ্চয়ই আমাদের কারো চেয়ে তিনি আইন কম জানেন না, বারংবার প্রধানমন্ত্রী ছিলেন এবং 96-তে বৈধ প্রধানমন্ত্রী, 2008-এর নির্বাচনে বৈধ প্রধানমন্ত্রী, 14-তেও তিনি বৈধ প্রধানমন্ত্রী, কারণ একতরফা ভোট হলো, কিছু করার নেই। হ্যাঁ, আপনি শেখ হাসিনার যে আজীবনের গর্ব ছিল, আমি ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য সব পরিবারকে হারিয়েও আপনাদের মাঝে এসেছি। ভাতের অধিকার উনি খুব ভালোভাবে প্রতিষ্ঠা করেছে, কিন্তু ওনার উপর আমাদের যেটা অভিমান, আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী, মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযুদ্ধ নিয়ে আন্দোলন করি, সেটা হচ্ছে ওনার কাছ থেকে, আর যাই হোক বঙ্গবন্ধুর হাতে গড়া দল থেকে আমরা 2018 নির্বাচন আশা করতে পারি। রাতের ভোট, 24-এ তো আমি তুমি, এবং 24-এ যে ভোট, 18 যে রাতের ভোট হচ্ছে, শেখ হাসিনারই উক্তি আছে যে বিভিন্ন দলীয় স্বতন্ত্র প্রার্থী হোক, যাতে কেউ বলতে না পারে যে 18-র মতো একতরফা ভোট। আবার 18-র ভোটে বিএনপি জিতার পর ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়নি। আপনি প্যারাডক্সটা দেখেন, ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়নি, কিন্তু বিএনপি 6 এমপি শপথ নিয়েছিল, এবং তারা 2022 সালে 10 ডিসেম্বর গোলাপবাগে জনসভা করার আগের দিন পর্যন্ত পার্লামেন্টে তারা ছিলেন। এই যে রুমিন ফারহান এখন স্বতন্ত্র, হারুনুর রশিদ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এককালে ছাত্র নেতা ছিল, ছাত্র দলের ভালো সজ্জন মানুষ, তারপরে এখন এমপি বগুড়া জিএম সিরাজ বারবার এমপি হয়, এরকম বেশ কয়েকজন এমপি ছিলেন। তো আপনি তো ওই যে হ্যাঁ, অতিরিক্ত আবেগে যে প্রথম কথা তো শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসলেই ভোটের মাধ্যমে 2008-এ নির্বাচন পর নয়, বাকি 2 বছর তো 111 চালিয়েছে, এবং সেখানে তো শেখ হাসিনা প্রথম গ্রেপ্তার হয়েছে। ইনকামবেন্সি যদি ধরেন, বেগম জিয়া ছিল সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, কিন্তু আর্মিরা তো বেগম জিয়াকে আগে ধরেনি, আগে ধরলো শেখ হাসিনাকে জুন মাসে, তার 3 মাস পর বেগম জিয়াকে অ্যারেস্ট করলো। তো ফলে ওইটা তো আর দায় দায়িত্ব শেখ হাসিনার না, শেখ হাসিনা তো জেলেই ছিলেন, অন্যান্য নেতারাও জেলে ছিল, বিএনপির তারেক রহমান ছিল, অনেকেই ছিল, আওয়ামী লীগের নেতারাও ছিল। তাহলে আপনি তো লাগাতার বলতে পারবেন না শেখ হাসিনা অবৈধভাবে ফ্যাসিস্ট ভাবে ছিল, কারণ 18 নির্বাচনে তো বিএনপি পার্লামেন্টে গিয়েছে। টেকনিক্যালিটা বুঝছেন? বিএনপি তো 18 নির্বাচনের পর পার্লামেন্টে গেছে। আপনি যখন যান পার্লামেন্টে, তার মানে তো আপনি ওই সংসদকে স্বীকার করছেন, এবং যে কারণেই ইভেন 24-এর নির্বাচনের পর কি এটা প্রথম সংসদ নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি 2026? নো, এটা ধারাবাহিকতা হলো ত্রয়োদশ, বোধহয় এটা ত্রয়োদশ নির্বাচন। তো সুতরাং এখন শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা জনগণের কাছে কিভাবে যাবে, এবং বিএনপিকেও যে শেখ হাসিনা আসলে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে উনি যদি আদালতে আত্মসমর্পণ করেন, সেই পর্যাপ্ত সময় দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। কারণ আমরা হাইকোর্টে বেশ কয়েকটা রিট মামলা করেছি, এরকম দণ্ডপ্রাপ্ত আসামি বা মামলার আসামি হাইকোর্ট থেকে টাইম দেয় যে এসে 2 দিন সময়ের পরে সারেন্ডার করবে, না করলে অ্যারেস্ট করবে। এগুলো হচ্ছে আইনের শাসনের বৈশিষ্ট্য। আর আপনার ওই যে কে কি বললো, এগুলো যদি এনসিপি পারে করুক, তাই না? 5 আগস্ট তো বারবার আসে না, আর জুলাইও বারবার আসে না। আজকে আমি একটা ছবি দেখলাম, কে যেন আমাকে পাঠিয়েছে, তো যেহেতু নাম কি
হাসনাত আব্দুল্লাহকে আমি পার্সোনালি চিনি, সেও আমাকে চেনে। আজকে আমি দেখলাম ফেনীতে তার সামনে হাতাহাতি হচ্ছে, সে নির্বিকার, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম চরম বিরক্ত। তো যাই হোক, এটা তাদের ব্যাপার। আমরা তো চাই 3-4টা বড় দল থাকুক, এনসিপি বড় দল হোক, ক্ষতি কি? এনসিপি বড় দল হোক, মাঠে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করুক, আওয়ামী লীগও জনসভা করুক, এনসিপিও করুক, বিএনপিও করুক, অন্যরাও করুক। আমরা তো এটাই চাই। আমরা নিষিদ্ধের রাজনীতি চাই না, আমি পরিষ্কার বিশুদ্ধ বাংলায় বলছি। কারণ স্বাধীনতার পর 38 অনুচ্ছেদ সংবিধান দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে আমরা জামাতের রাজনৈতিক উত্থান বা বিকাশ যাই বলেন সেটা আমরা ঠেকাতে পারিনি। রাজনীতিকে মোকাবেলা করতে হয় রাজনীতি দিয়ে। ঠিক যেরকম মুসলিম লীগকে আমরা, আমাদের পূর্বসূরীরা রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে, মুসলিম লীগ অপ্রাসঙ্গিক হয়েছে। জামাতকে যদি রাজনৈতিকভাবে আওয়ামী লীগ মোকাবেলা করতে পারতো, বিশেষ করে গত 15 বছর, তাহলে তো জামাত আজকে যাই শক্তি হয়েছে এটা হতো না। বরং আওয়ামী লীগের যদি আপনি সমালোচনা করতে বলেন আমাকে অন্য অনেক কিছুর, আমার সবচেয়ে বড় সমালোচনা আওয়ামী লীগ জামাতকে রাজনৈতিকভাবে মোকাবেলাই করতে পারেনি, বরং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনে জামাত ঢুকে গিয়ে জামাত গুপ্ত সুপ্ত থেকে আওয়ামী লীগের, ছাত্রলীগেরও বদনাম করেছে, নিজেরাও শক্তিশালী হয়েছে। আমি শেষ করে দেই, যেহেতু শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের সভানেত্রী, আমরা দেখতে চাই, এবং আমরা তো এখনো বিএনপির সরকারের কোনো প্রতিক্রিয়া দেখিনি, সেটাও দেখতে চাই। আর যদি আপনি সরকারের দিক থেকেও বলেন বিএনপি সরকার, তো তারা তো চায়, এসেও তো তারা চেয়েছে ইন্ডিয়ার কাছে যে শেখ হাসিনাকে ফেরত দেন। তো তাদের তো আর চাওয়া লাগছে না, শেখ হাসিনা নিজেই আসছেন এখন পর্যন্ত তার যে সিদ্ধান্ত। লেটস ওয়েট। তবে আমরা দেখতে চাই যেন আইনের শাসন বজায় থাকে, আমরা দেখতে চাই যেন গণতান্ত্রিকভাবে সবকিছু মোকাবেলা করা হয়। মোহন ভাই, আপনার আলোচনার মধ্যে দিয়ে সব আমার অনেক যেসব প্রশ্ন হতে পারতো এর অনেক কিছু চলে আসছে। একটা জিনিস শুধু ছোট করে শেষে জানতে চাই, সেটা হলো ধরেন শেখ হাসিনা আসলো, তারপরে এয়ারপোর্টে অ্যারেস্ট হলো, তার সাথে আওয়ামী লীগ নেতারাও অ্যারেস্ট হলো, তারা একটা দীর্ঘ সময়ের জন্য জেলে গেল। উনি কি এতই বোকা যে এতে করে আওয়ামী লীগের কি লাভ, আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে যাবে? উনি আসামাত মানেই তো আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে না। তাহলে কি এর গভীরে আর কিছু থাকতে পারে? আপনার কি সেরকম কোনো কিছু মনে হয়? আমি তো আর আওয়ামী লীগ করি না, বিএনপিও করি না, যার ফলে আওয়ামী লীগ বা বিএনপি তাদের রাজনীতির কি হিসাব নিকাশ করছে, শেখ হাসিনার কিন্তু একটা কনসিস্টেন্সি আমরা দেখছি। উনি গত মে মাসে বলল যে আই উইল এন্টার মাই বাংলাদেশ উইথ, আপনার বলে মাথা উঁচু করে যাব, আমি এবছরই যাব। এবার তিনি রয়টারকে বললেন ডিসেম্বরে যাব, এবং উনি কনসিকুয়েন্স বললেন যে আমাকে তো অ্যারেস্ট হতে হবে, আমার বিরুদ্ধে রায় আছে, বা আমাকে হত্যা করতে পারে ওরা, কিন্তু আমি যাব। আরেকটাও খুব সিগনিফিকেন্ট, আবারও বলি, উনি বললেন আমি গ্রেপ্তার হতে পারি, আমার বিচার হতে পারে, কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচন করবে। এখন ওনাদের যে প্রস্তুতি, এটা আপনার আওয়ামী লীগ নেতারা হয়তো এখন কেউ আসলে বলতে পারতো। তবে আমার মনে হয় যে আমরা যদি এত কিছু বুঝি, আওয়ামী লীগের মতো এত একটা প্রাচীন রাজনৈতিক সংগঠন, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগের অনেক অন্যান্য নেতৃত্বরা অভিজ্ঞ পোর খাওয়া, তারা নিশ্চয়ই এখানে খেলতে আসবেন না। তারা গণতন্ত্রের বিধিবিধানের মধ্যে থেকেই নিশ্চয়ই কোনো কিছু ঘটছে, অথবা বিহাইন্ড দ্য চ্যানেল, প্রকাশ্য চ্যানেলের বাইরে আওয়ামী লীগ বিএনপি আলাপ হচ্ছে কিনা, বা তো এখন অস্বীকার করে লাভ নাই। আমাদের যে দুই ইম্পর্টেন্ট আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আমেরিকা এবং ভারত, কারণ আমেরিকা তো এখনো সিদ্ধান্ত তারা ভারতের চোখ দিয়ে বাংলাদেশ দেখবে, আর চায়না হচ্ছে খালি অর্থনৈতিক সহায়তা করে, চায়না কোনো কালি কারো সহায়তায় আসে না রাজনৈতিক। তো এখানে অনেকগুলো আছে। তো লেটস হোপ ফর দ্য, মানে সময়ের অপেক্ষায় থাকি আমরা, কারণ আবার কি বলে, এখনো তো অনেক সময় আছে। তবে আমি মনে করি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি যে আওয়ামী লীগের মতো দল বা বিএনপির মতো দলকে নিষিদ্ধ রেখে একটা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া স্বাভাবিক থাকতে পারে না। এইটা রাজনীতি করতে দিতে হবে, রাজনৈতিকভাবে একে অপরকে মোকাবেলা করতে হবে। নাকি রাজনৈতিক ভাবে কোন দেউলায়িত্ব অনুভব করছে যে শেখ হাসিনা দেশে আসলে পরে এর পরিক্রমা গুলো পরে যা হবে, দেশে আসা মানেই তো সাথে সাথে কোনো কিছু ঘটেও যাওয়া না, আবার ঘটতে শুরু করা বলা যেতে পারে। তো সেই অবস্থার মধ্যে শেখ হাসিনা আসার নামটা নেওয়ায় একটু যেন কোথায় যেন মনে হচ্ছে যে
অনেকেই একটু দ্বিধায়, যে পারলে সরকারকে বলে যে এই মাননীয় সরকার বাহাদুর, শেখ হাসিনা বাংলা ইন্ডিয়া গেছে, ইন্ডিয়ায় থাকুক বলছেও। আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় ওই জুলাই যোদ্ধা বোদ্ধা টোদ্ধা এইসব নামে যেগুলা এখনো মাঠে রয়ে গেছে, জুলাই ব্যবসায়ী, এগুলা কথাও বলছে যে শেখ হাসিনার দেশ এটা না, তার দেশ দিল্লি, ভারত, সে ভারতেই থাকুক, বাংলাদেশে আসার দরকার নেই। এবং এইটা যে তাদের মনের কথা, আমি অনেক আগে আপনাদের যারা আমাদের রেগুলার দর্শক তাদেরকে মনে করিয়ে দিই। আমি অনেকবার বলছি যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা বা শেখ হাসিনাকে সত্যিকার অর্থে ফিরায় আনা, এইটা শেখ হাসিনা বিরোধী শিবিরের ভেতরকার মনের অন্তরের ইচ্ছা না। তারা এই ইস্যুটাকে জিয়ে রাখতে চায়। মানে শেখ হাসিনা ভারতে আছে, বলবে ভারতে চিঠি দিছি, পত্র দিছি, হ্যাঁ, ভারত পত্রের জবাব দেয় না, ভারত শেখ হাসিনা কে ধরে নিয়ে আসো, আইনা বিচারের মুখোমুখি করো। মানে দেশে আসলে পরে তো তাদের এই ব্যবসা বন্ধ, যে শেখ হাসিনার বিচার করতে হবে, শেখ হাসিনার ধরে আনতে হবে। আওয়ামী লীগ বিরোধী অবস্থান প্রকাশ করা আর শেখ হাসিনারে ভারত রাইখা আসো আসো করা, এই দুইটা পুঁজি বন্ধ হয়ে যাবে শেখ হাসিনা দেশে আসলে পরে। তো এই জায়গাটায় শেখ হাসিনা বিরোধীদের একটা অবস্থান আমরা অনেক আগে থেকে আপনাদেরকে বলে আসছি যে এটা শেখ হাসিনা বিরোধীরা এরকম একটা অবস্থান নিয়ে আছে। আজকে একজনের একটা বক্তব্য আমার চোখে পড়েছে, এবং এই বক্তব্যটা পাওয়ার পরে বিএনপির মানুষই বলা যায়, কারণ যেহেতু বিএনপি সরকার আসার পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসাবে নিয়োগ দিচ্ছে, ফলে তাকে আমি বিএনপির মানুষই বলতে পারি। বিএনপি দলীয় ভাবে শেখ হাসিনা আসা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখছে না। চলুন আমরা একটু চিফ প্রসিকিউটর আমিন ইসলামের তার বক্তব্যটা দিয়ে একটু নজর দেই। চিফ প্রসিকিউটর বলছেন, শেখ হাসিনা নিজে আসতে পারবেন না, ভারতকেই হ্যান্ড ওভার করতে হবে। প্যাচটা কোন জায়গায় দেখছেন? মানে ভারত হ্যান্ড ওভার না করলে শেখ হাসিনা আসতে পারবে না, এবং আসতে পারবে না মানে এই যে এখন ফাঁসি টাসি হাবিজাবি দেখেন না, এগুলা বেশি লোক দেখানো ছাড়া আর কিছুই না। শেখ হাসিনা সত্যিকার অর্থে বিচার করতেও পারবে না, এবং বিচারের মুখোমুখি করাটা এটা সো টাফ। শেখ হাসিনা আত্মসমর্পণ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, ব্যক্তিগতভাবে দেশে ফেরার সুযোগ নেই, তাকে বাংলাদেশে আনতে হলে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে হ্যান্ড ওভার করতে হবে। শেখ হাসিনা কি আনুষ্ঠানিকভাবে ভারত গেছিল? আয়োজন করে ভারত সরকার আমন্ত্রণে গেছিল না? ভিসা পাসপোর্ট দেখায় ভারতে গেছিল? তাদের যাওয়াটা তো পুরোপুরি ব্যতিক্রমী ঘটনা ছিল। ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। শেখ হাসিনা আত্মসমর্পণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে নির্বাসনে আছেন, ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনের থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেফতার হয়ে আসতে হবে। নির্বাসনের থেকে মানে ভারতে তাকে গ্রেফতার দেখাইতে হবে। ব্যাপারটা যদি আমরা সহজভাবে বুঝার চেষ্টা করি তো এরকম, যে ভারতে তাকে গ্রেফতার দেখাইতে হবে, গ্রেফতার দেখানোর পরে ভারত সরকার শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করবে। বুঝেন তাহলে প্যাচ কোন জায়গায় মারতেছে? মানে এইটা পাগলেও বোঝে যে ভারত সরকার জীবনেও শেখ হাসিনাকে হ্যান্ড ওভার করবে না। শেখ হাসিনাকে মানে শেখ হাসিনা যদি নিজে আসতে না চায়, এবং শুধু শেখ হাসিনা নিজে আসতে চাও না, ভারত নিশ্চিত হবে, কনফার্ম হবে যে তার জীবনহানি ঘটবে না, শেখ হাসিনার মৃত্যুদণ্ড হবে না, ফাঁসি হবে না, তাকে আইনি লড়াইয়ের সুযোগ দেওয়া হবে। এইগুলা যখন ভারত কনফার্ম হবে, তখন শেখ হাসিনার ইচ্ছায় তাকে ফেরত পাঠাবে। কিন্তু ভারতে তাকে বন্দি দেখাবে, এই কল্পনা করাটা বোধহয় মানে বেশি বাড়াবাড়ি রকম কল্পনা হয়ে যায় আর কি। আসতে হলে ভারত সরকারকে তাকে বাংলাদেশের সরকারের কাছে হ্যান্ড ওভার করতে হবে। এর আগে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব কোনো স্ট্যান্ডবাজি করবেন না, এখানে আর কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না। গত বৃহস্পতিবার রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া প্রায় ঘন্টাব্যাপী এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানান। শুধু তিনি একাই নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এখন বিষয়টা কোন জায়গায় জটিল হয়েছে জানেন? বিষয়টা জটিল হয়েছে যে শেখ হাসিনা
তিনি বাংলাদেশে আসার পরে সরকারের দিক থেকে কি অবস্থা হবে? আমরা সবাই এটা জানি যে বিএনপি সরকার তো শেখ হাসিনা আসার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না, তারা একদম চুপ করে আছে, কিন্তু ভেতরে ভেতরে নিশ্চয়ই কাজ করছে এবং নিশ্চিতভাবেই গোয়েন্দা সংস্থারা আরো বেশি তৎপর আছে বিষয়টা নিয়ে। এটি হওয়া স্বাভাবিক। দেখেন, 23 জুন সামলাইতে গিয়ে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামলাইতে গিয়ে বাংলাদেশে 6টা জেলায় সেনাবাহিনী নামাইতে হয়েছে বিএনপি সরকারের। ফলে আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগ যে কি ভীষণভাবে আছে এটা বোঝা যায়। এবং সে ভীষণভাবে থাকার কারণেই শেখ হাসিনা আসলে পরে তাকে একেবারে তুড়ি দিয়ে উড়িয়ে দিবে, এটা বাস্তবতা না। সরকারের এখনো 6 মাস হয়নি। এই সরকার বছর পূর্ণ করার আগে শেখ হাসিনা আসলে পরে যে ঝক্কিটা তৈরি হবে, যে ঝাঁকিটা তৈরি হবে, এই ঝাঁকিটা এখনো অ্যাবজর্ব করার মতো সরকারের পরিপূর্ণ ক্ষমতা হয়ে ওঠে নাই। কারণ এই সরকারের বসতেও সময় লাগবে, এবং দেশে অর্থনীতি খারাপ, পৃথিবীতে যুদ্ধ চলছে, এবং দেশে এই যে আমরা যখন কথা বলছি সেদিনও প্রাকৃতিক দুর্যোগে আমাদের দেশ একেবারেই নাকাল অবস্থার মধ্যে দিয়ে আছে, বন্যার হাতছানি, এবং কিছু কিছু জেলায় বন্যা দেখা দিয়েছে। এই যে সিচুয়েশন গুলা সামলানো, একটা বিশাল বাজেট দেওয়া হয়েছে যেখানে বিপুল পরিমাণ ঘাটতি রয়েছে, এই সব কিছু সামলে দেশের মানুষের নিত্যপণ্যের জিনিসের কারণে মানুষ ত্যক্ত বিরক্ত, বিদ্যুতের কারণে মানুষ ত্যক্ত বিরক্ত, এই যে বিরক্তিগুলো, এগুলো সবগুলো একসাথে হওয়ার ফলে একটা সরকার 1 বছর যখন যাবে, সরকারের উপর প্রচন্ড রকম প্রেশার, সেই প্রেশারের মধ্যে নতুন প্রেশার, শেখ হাসিনা দেশে আসবেন, আর বিএনপিও সেটা এই যে বাকি একটা উৎকট ঝামেলা, এমনিতেই তো আওয়ামী লীগ প্রেশার তৈরি করে রেখেছে, আরো তখন আওয়ামী লীগের মানুষজন আরো ডেসপারেট বেশি হবে। আমি সোশ্যাল মিডিয়া দেখলাম আওয়ামী লীগের লোকজন এখন ঘোষণা করছে যে আমরা আর গোপনে ঝটিকা দৌড়ে মিছিল করবো না, তারা দিনকে দিন তাদের সেই মিছিলের ধরন পাল্টাবে, এবং শেখ হাসিনা আসছে স্বাভাবিকভাবে সেটা আরো পাল্টাবে। আমরা আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, রাতে আমাদের 2টি টক শো রয়েছে, যারা এই কন্টেন্টটি পরে দেখবেন তাদেরও আমন্ত্রণ থাকলো। একটি দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী, তিনি বিস্তারিত জানাবেন শেখ হাসিনার পরিস্থিতি কি হচ্ছে, কি হতে পারে। আরেকজন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তার সাথে সমসাময়িক বিষয়গুলো নিয়ে এবং শেখ হাসিনা প্রসঙ্গে আমরা আলাপ করবো। এই 2টি অনুষ্ঠান আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং একই সঙ্গে আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আমি এই কথাটা বলে শেষ করতে চাই যে শেখ হাসিনা দেশে আসাটা মুখে না বললেও টেকনিক্যালি, মানে কৌশলগতভাবে সরকার কোনো বাধা দিবে কিনা, কারণ সরকার চায় কিনা শেখ হাসিনা সত্যি দেশে আসুক, আসলে যে সিচুয়েশন হবে এটা কিন্তু খুব ঘোলাটে, ফলে সরকার